আজকে আমরা রিভিশন আর ডিসকাশন ক্লাস করব ইউনিট 1 টপিক 1 এর কী কী টপিকস আমাদের কভার্ড আছে ওখানে। ডেফিনিশন অফ রিমোট সেন্সিং মানে দূর সংবেদনের সংজ্ঞা, কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপালস অফ রিমোট সেন্সিং, দূর সংবেদনের সাধারণ ধারণা এবং নীতি, টাইপস অফ এয়ার ফটো, বায়বীয় চিত্রের প্রকারভেদ, রিমোট সেন্সিং স্যাটেলাইটস, রিমোট সেন্সিংয়ে ব্যবহৃত উপগ্রহ, আর হচ্ছে সেন্সার্স মানে সংবেদক, আর হচ্ছে প্ল্যাটফর্মস। এইটা আমাদের ইউনিট 1-এ টপিক 1-এ লেখা আছে। আমি আজ চেষ্টা করেছি টপিক ধরে ধরে কোয়েশ্চেন্স দেওয়ার, দিয়ে আলোচনা করার। তো এইটা হচ্ছে প্রথম সেট অফ কোয়েশ্চেন্স। প্রথম সেট অফ কোয়েশ্চেন্সে আমরা দেখতে পাচ্ছি ডিফাইন রিমোট সেন্সিং। ফার্স্ট প্রশ্ন একটা 2 মার্কসের প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে ডিফাইন রিমোট সেন্সিং। আচ্ছা, ডিফাইন রিমোট সেন্সিং এটা খুব একটা সিম্পল একটা প্রশ্ন। এটার আনসার আমাকে কে দেবে? আকাশ, দূর সংবেদনের সংজ্ঞা। স্যার বলবো স্যার? হ্যাঁ বল। স্যার রিমোট সেন্সিং হলো কোনো বস্তুর সাথে স্যার প্রত্যক্ষ বা প্রকৃতভাবে সংযোগ ছাড়াই সেই বস্তুর সঙ্গে প্রধানত সম্পর্ক অধ্যয়ন। অর্থাৎ স্যার স্পষ্ট করে বলা যেতে পারে স্যার এটি কোনো রেকর্ডিং যন্ত্র দ্বারা কোনো ঘটনা বা বস্তুর উপর কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য জানা যায় এই প্রধানত এই রিমোট সেন্সিং এর মাধ্যমে। স্যার তারপর স্যার একটা স্যার কোটেশন বলবো স্যার কোনো পয়েন্টসের। The remote sensing is a science and art of obtaining information about the object, area, or phenomenon through the analysis of data acquired by a device that is not in contact with the object, area, or phenomenon under investigation. Sir, বলেছেন হচ্ছে লিলেনস, স্কিনার অ্যান্ড চিপম্যান। ভেরি গুড, ভেরি গুড, একদম ঠিক আছে। এই ডেফিনিশনটা যেটা আকাশ বললো, ইংলিশের যে ডেফিনিশনটা, সেটা একদম পারফেক্ট। ওটাই হচ্ছে আইডিয়াল ডেফিনিশন। ঠিক আছে আকাশ। আচ্ছা, এরপর যে এই ডেফিনিশনটার মধ্যে দুটো কথা ইউজ করা হয়েছে, সায়েন্স অ্যান্ড আর্ট। এই সায়েন্স কেন, আর্ট কেন? বিরাজ, রিমোট সেন্সিংকে একবার সায়েন্স বিজ্ঞান বলা হচ্ছে, একবার বলা হচ্ছে কলা কৌশল, কেন? স্যার সায়েন্স বলেছে কারণ এটা আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে করছি কোনো জিনিসকে না ছুঁয়ে। আর আর্টস বলা হয়েছে সেই করার কৌশলটাকে, মানে কিভাবে মানে অ্যাপ্লাই করব সেই হিসাবে। হ্যাঁ, সায়েন্সটা হচ্ছে প্রযুক্তি, ঠিক আছে, প্রযুক্তির ব্যাপারটা আছে, বা কি মেকানিজম বা কোন পদ্ধতি অবলম্বন করে করছি, ঠিক একদম। তো আর্ট হচ্ছে কি হাউ ইউ আর রিপ্রেজেন্টিং ইউর আউটপুট, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন অফ দ্য আউটপুটটা হচ্ছে আমাদের আর্ট, ঠিক আছে, মোরাললেস, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট আমরা যে প্রশ্নটা পাচ্ছি যে ডিসকাস দ্য স্টেজেস অর ওয়ার্কফ্লো অফ রিমোট সেন্সিং। ওয়ার্কফ্লো অফ রিমোট সেন্সিং বা স্টেজেস অফ রিমোট সেন্সিং, যেটা একটা ডায়াগ্রাম আমি দিয়েছিলাম, সেই ডায়াগ্রামটার যে স্টেপসগুলো রয়েছে, সেই স্টেপসগুলোই আমাদের এখানে বলতে হবে। তো এইটা আমাকে প্রীতি। স্যার ওই ইউনিফর্ম এনার্জি সোর্স ওইগুলো নন ইন্টারফেয়ারিং অ্যাটমসফিয়ার, বল বল, ঠিক করে ইউনিক এনার্জি ইন্টারেকশনস এট আর্থ সারফেস ফিচার্স, ওইগুলোই। তারপরে সুপার সেন্সার্স, রিয়েল টাইম ডেটা হ্যান্ডলিং সিস্টেম, মাল্টিপল ডেটা ইউজার্স। ঠিক আছে, এবার এগুলো সম্বন্ধে একটা লাইন করে বল। হ্যাঁ, এই স্টেপসগুলো, দিস আর দি ওয়ার্ক স্টেজেস। তো এবার আমাকে বল যে তুই প্রথম যেটা বলছিস ইন ইউনিফর্ম এনার্জি সোর্স, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তো যে ল্যাঙ্গুয়েজে বলতে ফিজিবল মনে হবে তাতেই বল। তুই ইংলিশে লিখিস, তুই ইংলিশে বলতে চাইলে ইংলিশেই বল, কোনো প্রবলেম নেই।
ইউনিফর্ম এনার্জি রিসোর্স ওই সূর্য থেকে যে যেটা আসছে সূর্য থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আসছে। সান ইজ দ্য সোর্স অফ এনার্জি দ্যাট ইজ প্রোভাইডিং আস ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, অ্যান্ড এই এনার্জি সোর্সটাই রিমোট সেন্সিংয়ে আমরা ব্যবহার করি, তাই তো? নেক্সট কি হ্যাঁ পয়েন্ট আছে? সেকেন্ড পয়েন্ট, নন ইন্টারফেয়ারিং অ্যাটমসফিয়ার। নন ইন্টারফিয়ারিং অ্যাটমসফিয়ার, যে অ্যাটমসফিয়ার দিয়ে আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা পাস করবে, এরকম আমরা আদর্শভাবে ধরে নিচ্ছি যে এটা নন ইন্টারফিয়ারিং হবে, মানে আমার বাধা প্রদান করবে না। তাহলে বাধাবিহীন যদি থাকে তাহলে সে ওখান থেকে সহজে সব এনার্জিটুকুই আমাদের আর্থ অব্দি পৌঁছতে পারবে। ঠিক, তারপর কি আছে? ইউনিক এনার্জি ইন্টারেকশনস এট দ্য আর্থ সারফেস এবার ফিচার্স। আর্থ সারফেস ফিচার মানে ভূপৃষ্ঠের ওপরে যে ফিচার্সগুলো রয়েছে তাদের সাথে তার ইন্টারাকশন হবে, সে ইন দ্য ফর্ম অফ রিফ্লেকশন হোক, এমিশন হোক, ট্রান্সমিশন হোক, যাতে সে তার রিফ্লেক্টেন্সটা আবার সেন্সারকে ফিরিয়ে দিবে। তারপর রিয়েল টাইম না সুপার সেন্সর। সুপার সেন্সার, তারপরে তো সুপার সেন্সার, এই যে এনার্জি ইন্টারাকশনটা হচ্ছে সেই এনার্জি ইন্টারাকশনটা আলটিমেটলি একটা সুপার সেন্সার থাকবে, সে সেটাকে গ্রহণ করবে সেই ডেটাটাকে। তারপর রিয়েল টাইম ডেটা হ্যান্ডলিং সিস্টেম। এই সুপার সেন্সার যে ডেটাটাকে নেবে সেই ডেটাটাকে সে কার কাছে পাঠাবে? একটা ডেটা হ্যান্ডলিং সিস্টেমের কাছে পাঠাবে, সেখানে কম্পিউটার থাকবে, প্রোগ্রামিং করা সফটওয়্যার থাকবে তার মধ্যে, তারা সেই ডেটাটাকে হ্যান্ডেল করবে সেই ফাংশনস। তারপর মাল্টিপল ডেটা ইউজার্স। মাল্টিপল ডেটা ইউজারের কাছে যে প্রসেসড ইনফরমেশনটা থাকবে সেই প্রসেসড ইনফরমেশনটা হয়ে যাওয়ার পর আমরা ডেটা ইউজারের কাছে পাঠাবো ফর ইন্টারপ্রিটেশন, অ্যানালিসিস অ্যান্ড অ্যাপ্লিকেশন। ঠিক আছে? আর এই আনসারটার সঙ্গে আমরা স্কেচ ডায়াগ্রামটা, তবে তো 5 মার্কস পাবো, শুধু 5টা পয়েন্ট লিখে দিলে তো নাম্বার দেবে না। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ইজ আ প্ল্যাটফর্ম, ডিসকাস দ্য ক্যাটাগরিজ অফ প্ল্যাটফর্ম। কে বলবে আমাকে এটা? পাপড়ি আছে? কারা সব আসছে আর লিভ করে যাচ্ছে? না, হ্যাঁ আছে তো, পাপড়ি ঘোষ, সাফিজা, সাফিজা, হ্যাঁ স্যার, হ্যাঁ বল। প্ল্যাটফর্ম হচ্ছে আমার একটা মঞ্চ, মানে যেখান থেকে আমরা সেন্সরের মাধ্যমে আমরা তথ্যগুলোকে সংগ্রহ করছি, মানে কোনো বস্তু থেকে, ওই যে মঞ্চটা সেটাকেই প্ল্যাটফর্ম বলছে। তারপর তার টাইপস গুলো? স্যার তিনটে হচ্ছে গ্রাউন্ড বোন, এয়ার বোন আর স্পেস বোন প্ল্যাটফর্ম। বল, তাদের ব্যাখ্যা দে আমাকে। স্যার গ্রাউন্ড বোন বলতে হচ্ছে যে এই ধরনের প্ল্যাটফর্ম ভূমির সাথে থাকে, যেমন হচ্ছে ট্রাইপড। আর তারপর হচ্ছে যে এয়ারবোন হচ্ছে যেগুলো ভূপৃষ্ঠ থেকে মানে একটা নির্দিষ্ট উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের যে কোনো স্থানে থাকছে, যেমন হচ্ছে যে এয়ারক্রাফট, হেলিকপ্টার। আর স্পেস বোন হচ্ছে যে বায়ুমণ্ডলের ওপরে মানে উপগ্রহের কাছে যে সমস্তগুলো থাকছে সেগুলো স্পেস বোন, যেমন জিও স্টেশনারি প্ল্যাটফর্ম। হ্যাঁ, খানিক খানিক ঠিক বলছিস, কিন্তু মানে একটু ক্ল্যারিটির অভাব আসছে। প্ল্যাটফর্ম হচ্ছে স্পেসিফিক্যালি একটা রিসিভিং ইনস্ট্রুমেন্টকে রাখার জায়গা, কোথায় আমি সেই রিসিভিং ইনস্ট্রুমেন্টটাকে রাখব। রিমোট সেন্সিংয়ের তথ্য সংগ্রহের জন্য যে যন্ত্রকে ব্যবহার করা হয় তাকে একটা পার্টিকুলার জায়গাতে আমাদের প্লেস করতে হয়, অবস্থিত করতে হয়, সেই অবস্থানের জায়গাটা হচ্ছে প্ল্যাটফর্ম। ঠিক, প্ল্যাটফর্মকে মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম বা গ্রাউন্ড বোর্ন প্ল্যাটফর্ম, মানে ভূপৃষ্ঠের সঙ্গে আটকে থাকবে সেটা হতে পারে একটা ট্রাইপড স্ট্যান্ডের ওপরে ক্যামেরা। ট্রাইপড একটা কখনো গ্রাউন্ড প্ল্যাটফর্ম নয়, ট্রাইপডের ওপরে রাডার। হ্যাঁ হ্যাঁ,
তো যেটা আমাদের সেটা লিমিটেড একটা হাইট পর্যন্ত থাকতে পারে, মানে কিন্তু তার স্ট্যান্ডটা গ্রাউন্ডে ফিক্স করা থাকে, ঠিক। এরিয়াল প্ল্যাটফর্ম হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রোপোস্ফিয়ারের মধ্যে থাকবে। বায়ুমণ্ডল একটা বিস্তর এলাকা, বায়ুমণ্ডল নয়। আমি যদি আয়নোস্ফিয়ারে একটা এয়ারক্রাফটে উড়িয়ে নিয়ে এসে কোনো কিছু তথ্য আমাকে কিন্তু দিতে পারবে। আমার ট্রোপোস্ফিয়ারিক লেভেল মানে 10 মিটার থেকে 10 কিলোমিটার, ফ্রম 10 মিটার টু 10 কিলোমিটার হাই। তার কারণ আমরা জানি এয়ারবোর্ন প্ল্যাটফর্মে আমরা ড্রোনকেও ইউজ করে থাকি, তো ড্রোন তো অনেক কিছু দিয়ে ফ্লাই করে না, ঠিক আছে। আনম্যান্ড এরিয়াল ভেহিকল বলছি যাকে আমরা, ইউএভি, সেটা 10 মিটারের মধ্যে রেঞ্জেই থাকে আমাদের, আর 10 কিলোমিটার হাইট পর্যন্ত এয়ারক্রাফট, ঠিক আছে। এগুলো হচ্ছে কম। আর স্পেস বোর্ন প্ল্যাটফর্ম হচ্ছে অবশ্যই আমাদের অ্যাটমসফিয়ারের বাইরে, মিনিমাম 2000 থেকে 40,000 কিলোমিটার, ঠিক আছে, বা 200 কিলোমিটার থেকে ধরা ভালো আমাদের, কেননা লো আর্থ অরবিট আছে। 600 থেকে 900-র মধ্যেই ম্যাক্সিমাম রিমোট সেন্সিং স্যাটেলাইট থাকে, আর জিও স্টেশনের স্যাটেলাইটগুলো 30,000 থেকে 40,000 কিলোমিটার উপরে থাকে। তাহলে সেটা হচ্ছে আমাদের স্পেস বোর্ন প্ল্যাটফর্ম, ঠিক আছে। হ্যাঁ স্যার। নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মেক এ কম্প্যারেটিভ অ্যাসেসমেন্ট বিটুইন ভেরিয়াস রিমোট সেন্সিং প্ল্যাটফর্মস। এই যে 3 ধরনের রিমোট সেন্সিং প্ল্যাটফর্মের কথা আমরা বললাম, গ্রাউন্ড, এরিয়াল আর স্পেস বোর্ন, তাহলে এদের তুলনা করতে বলা হয়েছে। কম্পারেটিভ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে প্রত্যেকটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লেখা, মানে গ্রাউন্ডের কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, এরিয়ালের কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, স্পেস বোর্নের কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তো এটা আমি একটু গুছিয়ে বলে দিচ্ছি, আমি জিজ্ঞেস করছি না কাউকে। অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস আমি এটা রেকর্ড করছি, তোরা পেয়ে যাবি, কিছু প্রবলেম নেই, নোট ডাউন করার দরকার নেই। আমি যা বলছি এখানে বলা হচ্ছে, এটা তোদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যাডভান্টেজেস, আমি যদি গ্রাউন্ডের অ্যাডভান্টেজ বলতে চাই, গ্রাউন্ডের অ্যাডভান্টেজ হচ্ছে আমি যদি কোনো ইন্ডিভিজুয়াল টার্গেটকে আইডেন্টিফাই করতে চাই, ইফ ইউ আর গোয়িং টু আইডেন্টিফাই অ্যান ইন্ডিভিজুয়াল টার্গেট, সেটা পসিবল, যেহেতু আমি পার্টিকুলার একটা জিনিসকেই দেখতে চাই, সেটা গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম থেকে করা সম্ভব। সেকেন্ড অ্যাডভান্টেজ কি, ইট ইজ ফ্লেক্সিবল ইন নেচার, আমার যেখানে সুবিধা আমি সেটাকে নিয়ে গিয়ে সেখানে প্লেস করতে পারি। নেক্সট হচ্ছে স্যার পুরো কটা কেটে কেটে আসছে। ফ্লেক্সিবল ইন নেচার হচ্ছে যেখানে প্রয়োজন আমরা সেখানে নিয়ে প্লেস করে দিতে পারি। ইউজফুল ফর রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, একদম যখন প্র্যাকটিক্যালি আমরা ফিল্ডে করব সেই ফিল্ডে সেটাকে অ্যাপ্লাই করা যেতে পারে, ইউজফুল ফর রিয়েল টাইম অ্যাপ্লিকেশন। তাহলে এই 3টে অ্যাডভান্টেজ আমাদের রয়েছে। যদি আমরা পার্টিকুলার একটা টার্গেট করি যে এটার থেকে রিফ্লেকটেন্স আমরা কালেক্ট করব, সেটা পসিবল। আমরা ফ্লেক্সিবল ইন নেচার হবে, যে যেখানে হোক আমি সেটাকে গিয়ে বসাতে পারবো। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন করা যাবে, মানে যে যখন আমার প্রয়োজন তখনই আমি কাজটা করতে পারো, তার জন্য আমাকে আগের থেকে অনেক কিছু প্ল্যানিং প্রোগ্রামিং করতে হবে। ডিসঅ্যাডভান্টেজ কি আছে এটার? তাহলে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ আনএবল টু ক্রিয়েট ইমেজ, এটা কিন্তু কোনো ইমেজ তৈরি করতে পারবে না, কারণ এটা ক্যাপেবল অফ রেকর্ডিং রিফ্লেক্টেন্স ফ্রম ওয়ান টার্গেট অ্যাট ওয়ান্স, একটা টার্গেট থেকে একবারই সে তথ্যটা সংগ্রহ করতে পারবে, মানে একটা পার্টিকুলার পয়েন্টে একটা পার্টিকুলার টাইমে সে একটা পার্টিকুলার অবজেক্টেরই ডেটাটাকে কালেক্ট করতে পারছে, এর থেকে বাইরে কিন্তু কিছু করতে পারছে না, এটা হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট আসছি আমরা এরিয়ালে। এরিয়ালের কি অ্যাডভান্টেজ আছে? এরিয়ালের অ্যাডভান্টেজ হচ্ছে রিলেটিভলি এটা ফ্লেক্সিবল অ্যাভেলেবিলিটি, মোরাললেস এটা ফ্লেক্সিবল হয়, মোরাললেস, যে আমি যদি একটা প্ল্যান করি যে এদিক থেকে আমরা ফ্লাই করাবো, বা ড্রোনটাকে যদি পুরো প্ল্যান করা হয় এখান থেকে এখানে যদি উড়িয়ে নিয়ে যাব, বা এয়ারক্রাফটটাকে আগের থেকে ডিসাইড করানো হলো যে এখান থেকে এখানে করানো হবে, তাহলে সেটা পসিবল। রিলেটিভলি হাই স্প্যাশিয়াল রেজলিউশন দেন গ্রাউন্ড প্ল্যাটফর্ম, এর স্প্যাশিয়াল রেজলিউশনটা বেটার হবে, কারণ সে অনেকটা জায়গা জুড়ে ডিটেলিংটা দিতে পারবে, বা চাইলে আমি ড্রোনে খুব লো লেভেল অ্যাকিউরেট ইমেজও নিতে পারবো। চেঞ্জেবল সেন্সার, যখন যেরকম সেন্সার আমার লাগবে সেই অনুযায়ী আমি এরিয়াল ফটোগ্রাফিতে সেই সেন্সার ইউজ করতে পারি। কিন্তু এর অ্যাডভান্টেজের থেকে ডিসঅ্যাডভান্টেজ অনেক বেশি আছে।
কি ডিসঅ্যাডভান্টেজ আছে? হাই অপারেশনাল কস্ট, এটা অনেক খরচ বহুল। তার কারণ ফ্লাইট ওড়ানো, একটা ট্রেন পাইলটকে নিয়ে যাওয়া, তাকে বোঝানো কোন ফ্লাইট লাইন দিয়ে ট্রাভেল করতে হবে, এগুলো তাকে বোঝাতে হবে। লার্জলি ডিপেন্ডস অন ওয়েদার কন্ডিশন। আমি ধর আজকে সকালবেলা প্রোগ্রাম করেছিলাম, কিন্তু আজকে সকাল থেকে মেঘ করে আছে, বৃষ্টি পড়ছে, তাহলে ওয়েদার কন্ডিশনে যদি ফ্লাইট মুভমেন্টটা ভালো না হয় বা একটা ঝড় শুরু হয়ে গেল, তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। আমি চাইলেই ফ্লাই করতে পারবো না, আমার একটা সার্টিফিকেশন চাই যে আমি এখান দিয়ে ফ্লাই করিয়ে এখান থেকে ডেটা কালেকশন করবো, তাহলে আমার একটা সার্টিফিকেশন জোগাড় করতে হবে ফ্রম দি গভর্নমেন্ট। রিকোয়েস্ট প্রপার প্ল্যানিং, আমি যদি প্রপার প্ল্যানিং না করি, আমার যেরকম গ্রাউন্ড বেসডে কী হলো, আমার মনে হলো আমার এই ডেটাটা এক্ষুনি দরকার, আমি গেলাম ওখানে একটা ডেটা কালেকশন করে নিয়ে চলে এলাম, কিন্তু এইটা আমাকে আগের থেকে প্ল্যান না করে নিলে পসিবল নয়। লিমিটেড এরিয়াল এক্সটেনশন, কতটা জায়গা আমাকে অ্যালাউ করছে, কারণ সব জায়গাতে সমানভাবে ফ্লাই করার পারমিশন থাকে না, কতটা এরিয়াল এক্সটেনশন আমি করব। মে প্রডিউস ব্লু ইমেজেস, ইমেজগুলো একটু নীলচে কালারের হতে পারে, ব্লু ইমেজেস হতে পারে, কারণ ফ্লাইটটা চাইলেও সবসময় স্ট্রেট লাইন দিয়ে নাও যেতে পারে, সে আপ অ্যান্ড ডাউন করতে পারে, ফ্লাইট হাইট আপ ডাউন করার জন্য ইমেজের রেজলিউশন চেঞ্জ হয়ে যেতে পারে। অফেন লিমিটেড বাই ফিজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাসপেক্টস, আমি চাইলে একটা ফ্লাইট নিয়ে এক্ষুনি একটা ইন্টারন্যাশনাল বর্ডার পেরিয়ে যদি যাই, সেই ফ্লাইটের পারমিশন আছে কি না, সেই ব্যাপারগুলোও থাকে। তো বেসিক্যালি সব থেকে বেশি প্রবলেমের জায়গা হচ্ছে এরিয়াল ফটোগ্রাফিতে হচ্ছে হাই অপারেশনাল কস্ট আর হচ্ছে প্ল্যানিং দরকার। আমি মেনে নিলাম যে আমি আমার নির্দিষ্ট এলাকার মধ্যেই ফ্লাই করব, আমাকে পারমিশন নেওয়া আছে, সব ঠিক আছে, কিন্তু আমি যে ডেটে প্ল্যানটা করলাম, সব কিছু ইনভেস্ট করে ফেললাম, তখন দেখা গেল সেই ডেটে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এটা হতে পারে। আর একটা যেটা আমাদের আছে হচ্ছে স্পেস বোর্ন প্ল্যাটফর্ম। স্পেস বোর্ন প্ল্যাটফর্মের অ্যাডভান্টেজ হচ্ছে ক্লিয়ার অ্যান্ড স্টেবল ইমেজ হবে, তার কারণ হচ্ছে স্যাটেলাইটগুলো একটা স্টেবল অরবিটের মধ্যে দিয়ে ঘোরে। এয়ারক্রাফটকে কিন্তু তার হাইট চেঞ্জ করতে হয়, এই ওয়েদার কন্ডিশনের সাপেক্ষে উঁচু নিচু কন্ডিশনস হয়, তারা চেঞ্জ করে। কভারিং লার্জ এরিয়া, অবশ্যই একটা বিস্তীর্ণ অঞ্চলকে যদি আমাকে কভার করতে হয় তাহলে স্পেস বোর্নটার সুবিধা। ফ্রি ইমেজেস অ্যাভেলেবল, স্যাটেলাইট ডেটার থেকে অনেক বেশ কিছু স্যাটেলাইটের ডেটা, যেমন ল্যান্ডস্যাট, তোরা চাইলে কিন্তু ল্যান্ডস্যাটের ডেটা ফ্রি অফ কস্টে ডাউনলোড করতে পারিস। IRS সিরিজেরও কিছু কিছু ডেটা আছে, সেগুলোও ফ্রি অফ কস্টে আমরা পেতে পারি। গুড হিস্টোরিক্যাল ডেটা, এই যে রেগুলার বেসিসে ইনফরমেশন কালেকশন হচ্ছে, কোনো না কোনো স্যাটেলাইট একটা জায়গা দিয়ে পাস করছেই, তাহলে একটা হিস্টোরিক্যাল ডেটা বানাতে পারি। বা আমি যদি প্রত্যেক বছরের জানুয়ারির ডেটা নিই, তাহলে এইখানে জানুয়ারি মাসে কি হয়েছে, বা প্রত্যেক বছরের আমি জুলাই মাসের ডেটা নিই, তাহলে প্রত্যেক বছর জুলাই মাসের একটা পার্টিকুলার ডেটে এখানে কি কি হয়েছে, তাহলে এই হিস্টোরিক্যাল ডেটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু তৈরি করা সম্ভব, যেটা গুগল আর্থ ইমেজেও দেখবি টাইম লাইন দেওয়া থাকে। টাইম লাইনে তুই যদি ব্যাকওয়ার্ড যাস 2002-3 পর্যন্ত ইমেজ আছে ওখানে, তো দেখা যাবে, চেঞ্জ করতে পারবি, একটু একটু করে এগোলে তুই একই জায়গা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখতে পাওয়া যায়। নেক্সট আমাদের এইটা ডিসঅ্যাডভান্টেজ কি আছে, ডেটা মে নট বি কালেক্টেড ডিউরিং ক্রিটিক্যাল টাইমস ওয়িং টু অরবিটাল সাইকেল। অরবিটাল যে সাইকেলটা আছে আমাদের স্পেস বোর্নের যে ঘুরছে, সব সময় যদি সেই অরবিটাল সাইকেলটা ম্যাচ না করে, তাহলে হয়তো রেগুলার বেসিসে আমরা ডেটা পেলাম না। কারণ আমরা দেখেছি টেম্পোরাল রেজলিউশন কারোর 11 দিন, কারোর 24 দিন। আমি যদি ওই একটা স্যাটেলাইটের ডেটার ওপরেই নির্ভরশীল হই, তাহলে আমার ওই জায়গাটার ডেটাটা আবার 11 দিন বাদে পাবো বা 24 দিন বাদে পাবো। ট্রোপোস্ফিয়ারিক স্টেবিলিটির ওপর অনেক সময় নির্ভর করে, অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটির ওপর নির্ভর করে, কারণ আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং করতে গিয়ে কতগুলো কারেকশনের কথা বলেছিলাম, অ্যাটমসফিয়ারিক কারেকশান লাগে, এনহ্যান্সমেন্ট টেকনিক্স লাগে, এগুলো প্রয়োজন। ডাইরেক্টলি সেই ডেটাটাকে কাজে লাগাতে কিন্তু পারবো না। ধর আমি গ্রাউন্ডে গিয়ে একটা ফটো তুলে নিলাম, সেই ফটোটা কিন্তু খুব ইজিলি প্রসেস করা যেতে পারে, কিন্তু স্যাটেলাইট ইমেজ আমরা খুব ভালো করে জানি তারা কোডে সব কিছু পাঠায়, সেই কোডটাকে ডিকোডিং করা সেটা একটু মানে আমাকে টেকনোলজি ঠিক মতো করে জানতে হবে, তবে তার প্রসেসিং হবে। সেই কারণেই এটা এক্সপেন্সিভ হয়ে ওঠে। এর যে এক্সপেন্সিভ কেন হয়ে ওঠে, যেহেতু স্যাটেলাইটকে ইনস্টল করা, স্যাটেলাইটের প্রোগ্রামিং করা, স্যাটেলাইটকে কাজে লাগানোর ব্যাপারটাও এক্সপেন্সিভ হয়ে যায়, প্লাস এর প্রসেসিং করা এক্সপেন্সিভ হয়ে যায়। যদিও পুরনো অনেক স্যাটেলাইট ডেটা আমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে, কিন্তু একদম যদি আমি রিসেন্ট কিছু ডেটা চাই বা স্পেসিফিক কিছু কিছু স্যাটেলাইটের ডেটা চাই,
তাহলে কিন্তু আমরা পাবো না। পেতে পারি, আমাকে অনেক টাকা খরচা করতে হবে, অনেক টাকা খরচা করলে আমি রিসেন্ট ডেটাবেস পেতে পারি। এইটা হচ্ছে আমাদের এই কম্পারেটিভ অ্যাসেসমেন্ট বিটুইন ভেরিয়াস রিমোট সেন্সিং, এই গ্রাউন্ড, এরিয়াল আর স্পেস বোর্নের তুলনামূলক আলোচনা। তাহলে আমাকে যদি পরীক্ষাতে শুধুমাত্র জিজ্ঞেস করে দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্রাউন্ড বেসড, আমি বলতে পারবো। শুধু যদি এরিয়াল বলে, শুধু যদি স্পেস বোর্ন বলে, যদি কোশ্চেনটা এইভাবে দেয়, হোয়াট ডু ইউ মিন বাই এরিয়াল প্ল্যাটফর্ম, ডিসকাস ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তাহলেও আমি আনসারটা লিখতে পারছি। হোয়াট ডু ইউ মিন বাই স্পেস বোর্ন প্ল্যাটফর্ম, ডিসকাস ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে না? কারোর কোনো ডাউটস এটাকে নিয়ে? কারোর কোনো ডাউটস নেই? ঠিক আছে, এরপর আমরা যে কোয়েশ্চেনটা দেখবো, এরপরে আমরা দেখবো হচ্ছে, আমরা তো গ্রাউন্ড বেসডের থেকে তো কিছু নেই, আমাদের এয়ার ফটোটা। নেক্সট যে কোয়েশ্চেন আমি দিয়েছি সেটা হচ্ছে হোয়াট ইজ এরিয়াল ফটোগ্রাফি, স্টেট দ্য ফিচার্স অফ এরিয়াল ফটোগ্রাফস। এরিয়াল ফটোগ্রাফি কাকে বলে, এরিয়াল ফটোগ্রাফের বৈশিষ্ট্যগুলি বল। ঠিক আছে, আচ্ছা সৌমাভ, এরিয়াল ফটোগ্রাফি কাকে বলে? আকাশ থেকে আপনার যে সমস্ত মানে ছবি তোলা হয়, এরিয়াল ফটোগ্রাফি মানে বলতে গেলে আপনার যে কোনো প্রকার আপনার ফ্লাইং অবজেক্ট থেকে যে সমস্ত ফটোগ্রাফি আমরা করতে পারি, যেমন এয়ারক্রাফট হতে পারে, হেলিকপ্টার, আপনার ড্রোন, বেলুন, বিভিন্ন রকেট, যে কোনো স্পেস বোন বা এরকম যে কোনো জায়গা থেকে আকাশ ফ্লাইং অবজেক্টের মাধ্যমে ছবি তুলতে, সেটা হচ্ছে এরিয়াল ফটোগ্রাফি। ঠিকই বললি, কিন্তু স্পেস বোন কথাটা কিন্তু ব্যবহার করা যাবে না। স্পেস বোন প্ল্যাটফর্ম থেকে ইমেজ আসে, ফটোগ্রাফ আসে না। ফটোগ্রাফ শুধুমাত্র আমরা যদি এরিয়াল ফটোগ্রাফি হচ্ছে দ্য ফটোগ্রাফ ইজ টেকেন ফ্রম এরিয়াল এক্সটেন্ট। ঠিক আছে, বায়বীয় অবস্থা থেকে নেওয়া হয় একটা পার্টিকুলার ফ্লাইট লাইন ধরে, একটা নির্দিষ্ট উড়ান রেখা, একটি সুনির্দিষ্ট উড়ান রেখা বরাবর যে কোনো একটা ফ্লাইং অবজেক্ট, সেটা এয়ারক্রাফট হতে পারে, হেলিকপ্টার হতে পারে, ড্রোন হতে পারে, মানে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বলাটা বেটার, ড্রোনের ইউএভি, সেটা হতে পারে। সেটাতে একটা ক্যামেরা লাগানো থাকবে, সেই ক্যামেরা যে ফটোটা তুলে দেবে সেটাই হচ্ছে আমাদের এরিয়াল ফটোগ্রাফ, এবং অবশ্যই সেই ক্যামেরাটার থেকে আমরা 3 ডাইমেনশনাল ভিউ পাবো। ঠিক আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা ফিচার্সগুলো বলি, ফিচার্সগুলো আমি বলে দিচ্ছি। ফিচার্সের মধ্যে আমরা তো প্রথমেই বললাম যে 3 ডাইমেনশনাল ভিউ আমরা পাবো, এই ফটোগ্রাফস থেকে আমাদের 3 ডাইমেনশনাল ভিউ আসবে। এক্সিলেন্ট স্প্যাশিয়াল রেজলিউশন আসে, খুব ভালো স্প্যাশিয়াল রেজলিউশন আমরা পাবো এবং খুব ভালোভাবে ডিটেলসে স্টাডি করা যায়। এরিয়াল ফটোগ্রাফস অ্যাকিউরেট নর্মালি হয়, যেহেতু লো ফ্লাইং লেভেল থেকে তোলা হয়, যদি ওয়েদার কন্ডিশনস ঠিক থাকে তাহলে কিন্তু ডিস্টরশন কম হয়। নেক্সট হচ্ছে প্রিপারেশন টাইমটা শর্ট। এরিয়াল ফটোগ্রাফকে যদি আমরা প্রসেস করতে চাই, একে তৈরি করতে অনেক সহজ হয় ইন রিলেশন টু স্যাটেলাইট ইমেজ অর আদার থিংস। রিমোট আর ইনঅ্যাক্সেসেবল এরিয়ারও আমরা ফটো তুলে আনতে পারি, যেখানে পৌঁছানো যাচ্ছে না সেই রিমোট আর ইনঅ্যাক্সেসেবল এরিয়ারও ফটোগ্রাফি করা যেতে পারে। আর আমরা বিভিন্ন লিথোগ্রাফিক আর সফিস্টিকেটেড যে টেকনিক্সগুলো আছে, সেই টেকনিক্সগুলোতে আমরা এটাকে ব্যবহার করতে পারি, কোয়ান্টিফাই করতে পারি। দুটো পাশাপাশি এরিয়াল ফটোগ্রাফ যদি আমরা কন্টিনিউয়াস এরিয়াল ফটোগ্রাফ তুলি, তাহলে দুটো কনজিকিউটিভ ফটোসের মধ্যে 60% ওভারল্যাপিং থাকে। তাহলে দুটো ফটোকে যদি আমরা মার্জ করে নিই, তার থেকে আমরা 60% ওভারল্যাপটা পাবো, এবং সেই ওভারল্যাপটা রিজিয়নটাকে যদি আমরা স্টিরিওস্কোপ দিয়ে ভিউ করি, সেটা আমাদের মিরর স্টিরিওস্কোপ হতে পারে, সেটা কম্পিউটারের ওপরেও আমরা ইমেজকে মার্জ করে নিয়ে অ্যারেডাস ইমেজিং সফটওয়্যারে এটা করা যায়। আমরা দুটো ইমেজকে পাশাপাশি প্যারাল্যাক্স এরার মিট করিয়ে এক্স প্যারাল্যাক্স ওয়াই প্যারাল্যাক্স অ্যাডজাস্ট করে যদি মিট করা হয়, এক ধরনের ফটোগ্রাফিক চশমা পাওয়া যায়। সেই চশমাটা পড়লে আমরা 3 ডাইমেনশনাল ভিউ দেখতে পাই। এখন একটা স্ক্রিনও পাওয়া যায়, স্ক্রিনটা যদি কম্পিউটার স্ক্রিনের ওপরে লাগিয়ে দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন হবে। এখনকার দেখবে অ্যাডভান্সড যে মোবাইলসগুলো আসছে সেখানে 3 ডাইমেনশনাল ভিউ আমরা পাই।
আমি রিসেন্টলি একটা মোবাইল নিয়েছি, সেটা হচ্ছে K20 Pro। ওইটাতে কিন্তু তার ওয়ালপেপারটাতে 3 ডাইমেনশনাল ক্যারাউজেল একটা অ্যাপিয়ারেন্স আসছে, মানে অ্যাজ ইফ ওটা 3D এটা আসছে। এখন 3D ইমেজিং হচ্ছে, তারপরে 3D ফটোগ্রাফি হচ্ছে। 3D ফটোগ্রাফিতে আমরা ঘুরিয়ে দেখতে পাচ্ছি 3 ডাইমেনশনাল। গুগল আর্থে ইউ ক্যান ভিউ 3D ভিউ, 2D ভিউ থেকে 3D ভিউ করে দিলে আমরা 3D ভিউ পেয়ে যাব। তো এই ইমেজেগুলোতে, আমাদের এই এরিয়াল ফটোগ্রাফিক ইমেজে কিন্তু 3 ডাইমেনশনাল ভিউটা আমরা পেয়ে যাচ্ছি। সো দিজ আর দ্য জেনারেল ফিচার্স অফ এরিয়াল ফটোগ্রাফস। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আমি দিয়েছি, ডিসকাস দ্য ভেরিয়াস মেথডস ইউজড ইন টেকিং এরিয়াল ফটোগ্রাফস। 2 মার্কসের একটা প্রশ্ন। তো এটা মেথডসটা অলরেডি আলোচনা হয়ে গেছে। একদম যে প্রাথমিক যে মেথডটা ছিল সেটা হচ্ছে বেলুন। প্রথমে ছিল বেলুন, তারপরে ছিল কাইটস মানে ঘুড়ি, তারপরে ছিল হচ্ছে পায়রা। পায়রার পায়ে ক্যামেরা পেতে দেওয়া হতো। পায়রাকে ট্রেন করা যায়, পায়রা খুব ভালো পোষ মানে এবং পায়রা ট্রেন্ড আপ হয়, তারা কিন্তু ঠিক একটা পার্টিকুলার ডিস্টেন্সে ট্রাভেল করে। ইগলও খুব ভালো ট্রেন আপ করানো যায় ইগলকে। তো যাই হোক, এটা হলো। তো রিসেন্টলি আর এরপর আমরা যেগুলো ইউজ করছি সেটা হচ্ছে এয়ারক্রাফট, হেলিকপ্টার, ইউএভিস। ঠিক আছে, এই 5-6টা নাম লিখলে এমনি 2 মার্কস হয়ে যায়। জাস্ট এটা হচ্ছে মেথডসগুলো, মানে কোন কোন পদ্ধতি অবলম্বন করে আমরা ছবিটা তুলি। নেক্সট যে প্রশ্নটা আমি দিয়েছি, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এরিয়াল ফটোগ্রাফস ওভার ম্যাপস। ম্যাপের সাপেক্ষে আমরা এরিয়াল ফটোগ্রাফসের সুবিধা অসুবিধা খানিকটা আমরা আলোচনাতে করেছিলাম। ওই যে প্রথম যে লেকচারে আমরা একটা স্লাইড দেখিয়েছিলাম, যেখানে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এরিয়াল ফটো আর স্যাটেলাইট ইমেজের তুলনামূলক আলোচনা করেছিলাম, সেইগুলোর বেস করেই এই প্রশ্নগুলো দেওয়া। তো এটার অ্যাডভান্টেজেস আমার কি কি থাকবে? এরিয়াল ফটোগ্রাফসের ম্যাপের সাপেক্ষে কি অ্যাডভান্টেজ থাকবে? প্রাইমারিলি হচ্ছে আমাদের যে এরিয়াল ফটোগ্রাফ, সে আমাকে একদম কারেন্ট ভিউ দেবে, ম্যাপ আমাকে কখনোই কারেন্ট ভিউ দেবে না। তাহলে ফার্স্ট এটা। নেক্সট হচ্ছে এটা হচ্ছে খুব রেডিলি অবটেন্ড হয়ে যাচ্ছে, মানে সঙ্গে সঙ্গেই আমরা এটাকে প্রায় প্রসেস করে দিয়ে দিতে পারি। কিন্তু একটা ম্যাপ, যেমন টোপোগ্রাফিক্যাল ম্যাপ, সেটা সার্ভে করতেও প্রচুর সময় লেগেছে, সেটা ম্যাপিং করতেও প্রচুর সময় লাগে, প্রায় 2 বছরের ওপর সময় লেগে যায় একটা ম্যাপ বানাতে, অনেক সময় লেগে যায়। এরিয়াল ফটোগ্রাফের আর কি অ্যাডভান্টেজেস আছে? যেসব এলাকা আমাদের ইনঅ্যাক্সেসেবল, সেখানে তো ম্যাপ গিয়ে তৈরি করাও সম্ভব না মাপযোগ করে, তাহলে সেই ইনঅ্যাক্সেসেবল এরিয়াসগুলোকে খুঁজে বার করে দেওয়া যেতে পারে। যে যেখানে পৌঁছানো যাচ্ছে না সেই জায়গাগুলোকে, তার ফিচার্সগুলো কি, যেগুলো ম্যাপে আমরা দেখতে পাই না, সেইগুলো আমরা এরিয়াল ফটোর মাধ্যমে পেয়ে যেতে পারি। আমরা যদি রেগুলার বেসিসে ফ্লাই করাতে পারি, যে হয়তো 1 মাস বাদে আবার ওই জায়গা দিয়ে ফ্লাই করানো হলো, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো যে কি কি সুবিধা অসুবিধা আছে ওই জায়গাটার, বা কি পরিবর্তন ঘটেছে, বা যদি ওখানে কোনো আগে কিছু একটা ছিল এখন সেটা মিসিং হয়ে গেছে, বা আগে ছিল না এখন একটা নতুন কিছু দেখা যাচ্ছে, তাহলে সেই রিপোর্টিংগুলো করা হবে। এই যেরকম এখন ড্রোনসের জন্য কিন্তু খুব হিডেন ক্যামেরা লাগিয়ে মিলিটারিরা মনিটরিং করে ড্রোনসের মাধ্যমে, বা সিক্রেট ক্যামেরাস লাগিয়ে দিয়ে। ক্যামোফ্ল্যাজ ক্যামেরাস আছে, এমনভাবে ওড়ানো হয় সেই ক্যামেরাগুলো অ্যাজ ইফ পাখি উঠছে মনে হবে, ক্যামোফ্ল্যাজ করে দেওয়া হয়। সেই ক্যামেরাগুলো দিয়ে তারা শত্রুর ঘাঁটিটাকে খোঁজার চেষ্টা করে আছে কিনা ওখানে কিছু। আর পার্মানেন্ট একটা অবজেক্টিভ রেকর্ড এরা আমাকে দেবে একটা পার্টিকুলার এলাকাতে কি কি রেকর্ডস হচ্ছে সেগুলো আমাকে একটা পার্মানেন্ট আর্কাইভ করে দিয়ে। তাহলে এগুলো আমাদের সুবিধা। অসুবিধা কি কি আসছে তাহলে আমাদের? অসুবিধার মধ্যে যে ডিসঅ্যাডভান্টেজেস যেগুলো রয়েছে, প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই এরিয়াল ফটোগ্রাফে এক্স্যাক্ট যে লোকেশনটা সেটা কিন্তু ডিটারমাইন করা খুব মুশকিল হয়ে যায়। কারণ ম্যাপের মধ্যে স্পেসিফিক্যালি যেরকম দ্রাঘিমা অক্ষাংশ দিয়ে আমরা দেখাই, এরিয়াল ফটোগ্রাফিতে কিন্তু আমরা এই এক্স্যাক্ট লোকেশনটা ডিটারমাইন করা একটু অসুবিধা আছে। এটা আমাদের সিলেবাসের পারভিউয়ের বাইরে, মানে এরিয়াল ফটোগ্রাফি একটা বিস্তীর্ণ চ্যাপ্টার যেখানে ডিটেলসে একদম পড়ানো হয়, এবং আমাদের এনআরএসসি বা ইসরো যে ট্রেনিং সেন্টার্সগুলো আছে সেখানে এরিয়াল ফটোগ্রামেট্রি সেকশন একটা কমপ্লিটলি আলাদা ডিপার্টমেন্ট।
ঠিক আছে, যেমন রিমোট সেন্সিংয়ের হচ্ছে আমরা ইমেজ নিয়ে কাজ করছি, যেমন মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং আলাদা একটা ডিপার্টমেন্টে চলে যায়, প্যাসিভ রিমোট সেন্সিং আলাদা একটা ডিপার্টমেন্টে চলে আসে, যেরকম এই এরিয়াল ফটোগ্রাফি হচ্ছে একদম সম্পূর্ণ একটা ডিপার্টমেন্টের বিষয়, একটা বিস্তীর্ণ পড়াশোনা এটার আছে। তো যাই হোক, আমরা এটার এক্স্যাক্ট লোকেশন কিন্তু পাই না, কোন জায়গার ছবিটা এক্স্যাক্ট কোঅর্ডিনেটস পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। এরিয়াল ফটোগ্রাফি কিন্তু লার্জলি ডিপেন্ডেন্ট অন কি, আলো, লাইট, ইলুমিনেশন, কোন দিক থেকে আলো আসছে। যদি আলো সঠিকভাবে না পড়ে তাহলে ছবিগুলো কিন্তু কালো আসবে, একদিকটা অন্ধকার আসবে, একদিকটা ঠিক আলো আসবে। সেই অন্ধকারগুলো যে শ্যাডোর জন্য পড়ছে কিনা, নাকি ওখানে পাহাড়ের ভাঁজ আছে কিনা, এটা বোঝা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। ঠিক আছে, ক্রেস্ট অ্যান্ড ট্রাফ অ্যাসপেক্ট, উঁচু বা নিচু যে জায়গাগুলো, মানে পিক অ্যান্ড ভ্যালি যে জায়গাগুলো, ক্রেস্ট অ্যান্ড ট্রাফ অ্যাসপেক্ট আর হার্ড টু ডিটেক্ট ফ্রম এরিয়াল ফটোগ্রাফস। ক্রেস্ট অ্যান্ড ট্রাফ কিন্তু ডিটেক্ট করা একটু অসুবিধাজনক হয়ে যায়। ম্যাপস কিন্তু ট্রু স্কেলে তৈরি করা হয়, ঠিক আছে, থ্রু আউট দ্য এরিয়া। ফটোগ্রাফসের কিন্তু স্কেল ফ্যাক্টর শুধুমাত্র প্রিন্সিপাল পয়েন্টে মেনটেন হয়। প্রিন্সিপাল পয়েন্ট মানে হচ্ছে একটা ফটোর সেন্টার পজিশন। নর্মালি যদি সেটা একটা স্কোয়ারে রাখা হয় তাহলে স্কোয়ারের যে কেন্দ্রবিন্দু, তুই দুটো ডায়াগোনাল করতে পারিস, কর্ণকে জয়েন করে দিলে যে সেন্টার পয়েন্টটা পাওয়া যায় সেটাকেই আমরা প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট বলে থাকি। সেই প্রিন্সিপাল ফোকাল পয়েন্টেই কিন্তু একমাত্র স্কেলটা মেনটেন হয়। যত আমরা প্রিন্সিপাল ফোকাল পয়েন্ট থেকে দূরে সরে যাব সেখানে কিন্তু স্কেলটা মেনটেন হয় না। ম্যাপে আমরা ডিটেলস রিপ্রেজেন্টেশন পাই ফিচার্সের, যেভাবেই করি না কেন, আমরা সিম্বল দিয়ে হোক, যা দিয়েই হোক, আমরা ডিটেলস রিপ্রেজেন্টেশনটা পাই। কিন্তু সেটা এয়ার ফটোগ্রাফিতে কিন্তু ব্লার্ড হয়ে থাকে, সব সময় পরিষ্কারভাবে থাকবে এর কোনো মানে নেই, একটু ধোঁয়াশার মতো থাকে, অনেক সময় হিডেন অবজেক্টস থাকে যেগুলো এয়ার ফটোগ্রাফসে ক্লিয়ার হয় না। ডাইরেক্টলি যদি আমি এয়ার ফটোগ্রাফটাকে নিই, আমার যদি সারফেসের উপর একটা জায়গাতে মেঘ আছে, সেই মেঘটার তলায় অ্যাকচুয়ালি কী আছে সেটা কিন্তু আমি জানি, তাহলে সেখানে একটা ডিসরাপশন হয়ে থাকে। তো দিজ আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে এটা একটা কমপ্লিট 10 মার্কসের কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, এটা নিয়ে কোনো কারো ডাউটস বা কেউ কিছু আরও অ্যাড করতে চাস, যে আরও কিছু অ্যাডভান্টেজ জানি, আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ জানি আমরা এয়ার ফটোগ্রাফসে, বা কোনো মতামত যে হ্যাঁ এটা আরেকটু অ্যাড করলে ভালো হবে, বা আরও কিছু বললাম না এমন কোনো টপিকস বাদ গেল। একটা তো বলাই যেতে পারে অ্যাডভান্টেজ হচ্ছে 3 ডাইমেনশনাল ভিউ, সেটা আমি আর রিপিট করিনি। অ্যাডভান্টেজের মধ্যে সেটা তো অবশ্যই লেখা যেতে পারে যে এয়ার ফটোতে আমরা 3 ডাইমেনশনাল ভিউ পেতে পারি, যেটা অর্ডিনারি ম্যাপসে পাওয়া যায়, এটা অ্যাডভান্টেজ বলে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে ডিসকাস দ্য টাইপস অফ এরিয়াল ফটোগ্রাফস। এরিয়াল ফটোগ্রাফসের টাইপসগুলো আলোচনা করতে। এবার আমি যেটা মেটেরিয়ালের মধ্যে দিয়েছি সেটা হচ্ছে বেসিক যে ভাগ, আমি সেটাই আলোচনা করেছি। আর বাকি যে ভাগ দুটো আছে সেই ভাগগুলো আমি আজকে বলে দেবো, কিন্তু সেগুলো মানে সেগুলো কিন্তু মেন ভাগ নয়। যে মেন ভাগটা যেটা অলরেডি তোদের মেটেরিয়ালসে আমি দিয়ে দিয়েছি, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল টাইপ অফ এরিয়াল ফটো। ঠিক আছে, তো টাইপস অফ এরিয়াল ফটোগ্রাফসকে আমরা ক্যামেরা ওরিয়েন্টেশনের ওপর বেস করে ভাগ করতে পারি। আমরা 3টে বেসিস নিতে পারি। ফার্স্ট হচ্ছে ক্যামেরা ওরিয়েন্টেশন। ক্যামেরা ওরিয়েন্টেশনের সাপেক্ষেই যে ভাগটা, সেই ভাগটাই কিন্তু ক্লাস লেকচারের সময় পড়ানো হয়েছে, ডিটেলসে বোঝানো হয়েছে, মেটেরিয়ালস দেওয়া হয়েছে তার। তো সেটাই আমি আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি যে ক্যামেরা ওরিয়েন্টেশনের ওপর বেস করে আমরা যে ক্যাটেগরি পাই, ব্রডলি দুটো ক্যাটেগরি, একটা হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফ, একটা হচ্ছে অবলিক ফটোগ্রাফ। ভার্টিক্যাল ফটোগ্রাফটা কি? যে ফটোগ্রাফ দ্যাট আর অ্যাকোয়ার্ড উইথ দ্য অপটিক্যাল অ্যাক্সিস পয়েন্টিং ডাউন ভার্টিক্যালি। একদম যদি অপটিক্যাল অ্যাক্সিসটা, মানে যে ক্যামেরাটা বা দিয়ে আমি ছবি তুলছি সেই ক্যামেরাটার অপটিক্যাল অ্যাক্সিস যেটা, সেটা একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, কত অ্যাঙ্গেলের মধ্যে লাই করতে পারে? +- 3 ডিগ্রি। একদম ভার্টিক্যালের থেকে +3 ডিগ্রি বা -3 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত টলারেবল, সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফটোগ্রাফ হবে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন কিন্তু আমরা এই ভার্টিক্যাল ফটোগ্রাফ থেকে পেতে পারি। এবার 3 ডিগ্রির বেশি যদি ইনক্লাইন্ড হয়,
যদি 3 ডিগ্রির বেশি ইনক্লাইন্ড হয় with the optical axis of the camera tilted is known as oblique photograph. When the photographs are taken with the optical axis of the camera tilted is known as oblique photograph. Ground coverage of such camera is much more than the vertical photograph. গ্রাউন্ডের যে কভারেজটা সেটা কিন্তু ভার্টিক্যালের থেকে বেশি হবে, যেহেতু আমরা ইনক্লাইন্ড ওয়েতে তুলছি সেই কারণে আমাদের এই পিকচারগুলো কিন্তু ভার্টিক্যাল এর থেকে বেশি উঠবে, যেহেতু ইনক্লাইন্ড। আমরা জানি ইনক্লাইন করে তুললে অনেকটা জায়গা কভার আপ করে, ভার্টিক্যাল সান রেজ হচ্ছে একদম আমাদের কম জায়গা হিট করে, যেরকম ইনক্লাইন্ড হয়ে গেলে তির্যকভাবে সূর্যরশ্মি পড়লে অনেকটা জায়গা জুড়ে হিটিং হয়, ঠিক আছে। তো এই ডিস্টরশন ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করবে যতই আমরা গ্রাউন্ড কভারেজ বেশি পাই না কেন, ভার্টিক্যালের থেকে যখনই ইনক্লাইন্ড হয়ে যাবে তখনই কি হবে, একটু বিকৃতি দেখা দেবে ফিগারগুলো, এক্স্যাক্ট ফিগারগুলো আসবে না। তো এই অবলিক ফটোগ্রাফকে আবার আমরা ওই জন্য দুটো ভাগে ভাগ করেছি অন দ্য বেসিস অফ অ্যাঙ্গুলার কভারেজ। একটাকে বলি আমরা লো অবলিক, একটাকে বলি আমরা হাই অবলিক। লো অবলিক হচ্ছে এমনভাবে ক্যামেরাটাকে লাগানো হয়েছে যেখানে সীমান্ত বা হরাইজেন আমরা দেখতে পাবো না, ঠিক আছে। যেখানে আমরা সীমান্ত দেখতে পাচ্ছি না বা হরাইজেন দেখতে পাচ্ছি না সেই টাইপের আমরা ফটোগ্রাফকে কি ফটোগ্রাফ বলছি, লো অবলিক ফটোগ্রাফ। কোথায় করা হয়, এই সব যেসব এলাকাগুলো ইনঅ্যাক্সেসেবল, ইন দোজ এরিয়াস উইচ আর ইনঅ্যাক্সেসেবল, যেগুলো হচ্ছে অগম্য অঞ্চল সেই বা দুর্গম অঞ্চল, সেই জায়গাগুলোতে লো অবলিক ফটোগ্রাফ আমরা করি। হাই অবলিক ফটোগ্রাফগুলো কি হচ্ছে, হাই অবলিক ফটোগ্রাফগুলোকে এমনভাবে টিল্ট করানো হয়, এতটা বেশি টিল্ট করানো হয় যাতে হরাইজেনটা সাফিসিয়েন্টলি দেখা যায়, মানে স্কাই লাইনটা দেখতে পাবো, মানে আমার ল্যান্ডের সাথে স্কাই বা সি এর সাথে স্কাই একসঙ্গে আমরা দেখতে পাবো। তাহলে এইটা হচ্ছে হাই অবলিক ফটোগ্রাফ। তাহলে ক্যামেরা ওরিয়েন্টেশনের ওপর বেস করে মূলত দুটো, ভার্টিক্যাল আর অবলিক। অবলিককে আমরা ফার্দার দুভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে লো অবলিক, একটা হচ্ছে হাই অবলিক। তাহলে ভার্টিক্যাল, লো অবলিক আর হাই অবলিক, এইটার মধ্যে যদি আমরা তুলনা করতে চাই তাহলে অপটিক্যাল অ্যাক্সিসের কভারেজ কার 3 ডিগ্রির মধ্যে হচ্ছে ভার্টিক্যাল, 3 থেকে 30 ডিগ্রি হচ্ছে লো অবলিকের, 3-এর বেশি 30-এর মধ্যে, আর 30-এর বেশি যদি ডেভিয়েশন হয় অপটিক্যাল অ্যাক্সিস থেকে তখন হয়ে যাবে হাই অবলিক। তাহলে সব থেকে কম এরিয়া কে কভার করছে, ভার্টিক্যাল। সব থেকে বেশি এরিয়া কে কভার করছে, হাই অবলিক। আর মাঝারি এলাকা কে কভার করছে, লো অবলিক। শেপ, ভার্টিক্যাল ফটো নিলেই একমাত্র শেপটা হবে বর্গাকৃতি, স্কোয়ার হবে। লো অবলিক নিলে ট্র্যাপিজিয়ামের মতো হবে, হাই অবলিক নিলেও ট্র্যাপিজিয়ামের মতো হবে, একদম স্কোয়ার আসবে না, ট্র্যাপিজিয়ামের মতো দেখতে পাবে। স্কেল ফ্যাক্টর, ভার্টিক্যালের স্কেল ফ্যাক্টর হচ্ছে ইউনিফর্ম ইন ফ্ল্যাট টেরেন, ফ্ল্যাট জায়গা দিয়ে যদি ওড়ে তাহলে একদম ইউনিফর্ম স্কেল আসবে। কিন্তু লো অবলিকের ক্ষেত্রে বা হাই অবলিকের ক্ষেত্রে স্কেলটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ডে ডিক্রিজ করতে থাকবে, ব্যাকগ্রাউন্ডের থেকে ফোরগ্রাউন্ডে ডিক্রিজড হবে। ইট দ্য স্কেল ফ্যাক্টর ডিক্রিজেস টু ব্যাকগ্রাউন্ড ফ্রম ফোরগ্রাউন্ড। তাহলে দ্য স্কেল উইল ডিক্রিজ টু দ্য ব্যাকগ্রাউন্ড ফ্রম ফোরগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডের দিকে যত আমরা যাব তত স্কেলটা কিন্তু ডিক্রিজ করবে। ডেভিয়েশন কার সব থেকে কম হবে, তাহলে বিচ্যুতি কার সব থেকে কম হবে ম্যাপের তুলনায়, ভার্টিক্যালের হচ্ছে সব থেকে কম বিচ্যুতি হবে, লো অবলিকের তার তুলনায় বেশি বিচ্যুতি হবে, আর সব থেকে বেশি ডেভিয়েশন কার হবে, হাই অবলিকের ডেভিয়েশন সব থেকে বেশি। ব্যবহার বা ইউজ কার কি সেন্সে আমরা ইউজ করি, ভার্টিক্যাল ফটোগ্রাফকে আমরা সব থেকে বেশি ইউজ করি হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপিংয়ের জন্য, টোপোগ্রাফিক্যাল ম্যাপিং আর থিম্যাটিক ম্যাপিংয়ের জন্য আমরা ভার্টিক্যাল ফটোগ্রাফকে মূলত ব্যবহার করে থাকি। লো অবলিক ফটোগ্রাফ করা হয় রেকনেসেন্স সার্ভে। রেকনেসেন্স সার্ভে কখন করা হয়, মূল সার্ভের আগে যদি এলাকাটাকে আমাকে পর্যবেক্ষণ করতে হয় সেই সার্ভেকে আমরা রেকনেসেন্স সার্ভে বলি। মূল সার্ভে করার আগে যদি আমরা এলাকাটাকে পর্যবেক্ষণ করতে চাই, একটা বার্ডস আই ভিউ নিতে চাই, তখন সেই সার্ভেটা আমরা লো অবলিক ইমেজ থেকে করতে পারি।
আর হাই অবলিক হচ্ছে ইলাস্ট্রেটিভ, আমার হরাইজেন দেখাবে, স্কাইলাইন দেখাবে, ল্যান্ড দেখাবে, একদম অরিজিনাল কিছু দেখাবে, সেটাকে আমরা বলছি হচ্ছে ইলাস্ট্রেটিভ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের স্পেশাল ফিচার, হরাইজেন অ্যাবসেন্ট, ভার্টিক্যালে হরাইজেন অ্যাবসেন্ট, লো অবলিকে হরাইজেন নর্মালি প্রেজেন্ট থাকে না, থাকলেও থাকতে পারে, যদি সেরকম এলাকাতে আমরা লো অবলিক করি তাহলে থাকলেও থাকতে পারে, কিন্তু হাই অবলিকে পার্মানেন্টলি প্রেজেন্ট, এবং হাই অবলিকে ওটা থাকবেই, ইট মাস্ট বি প্রেজেন্ট, হরাইজেন শুড বি প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে এই ভাগটাই আমাকে ভালো করে করতে হবে, এইটারই পরীক্ষায় প্রশ্ন কিন্তু দেবে। ভার্টিক্যাল আর অবলিক, ভার্টিক্যাল অবলিকের কম্প্যারিজন করো, এটা কিন্তু আলাদা করেও একটা 10 মার্কসের কোশ্চেন হতে পারে, যে এরিয়াল ফটোগ্রাফি কি, ডিসকাস দ্য টাইপ অফ এরিয়াল ফটোগ্রাফি অন দ্য বেসিস অফ ক্যামেরা ওরিয়েন্টেশন, বা ডিস্টিংগুইশ বিটুইন ভার্টিক্যাল ফটোগ্রাফ অ্যান্ড অবলিক ফটোগ্রাফ, তাহলেও কিন্তু আমাকে এটা রেডি করতে হবে এই প্রশ্ন। এর বাকি যে আমাদের দুটো বেসিস আছে, আমাদের যে আরও দুটো বেসিস আছে, একটা হচ্ছে অ্যাঙ্গুলার কভারেজ, আর একটা হচ্ছে আমাদের টাইপ অফ ফিল্ম, এই দুটো আমি বলে দিচ্ছি। আর একটা যে ভিত্তি আমাদের এয়ার ফটো ক্লাসিফিকেশনের, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার কভারেজ। অন দ্য বেসিস অফ অ্যাঙ্গুলার কভারেজ আমরা ফটোগ্রাফকে 4টে টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল ফটোগ্রাফ, অ্যাঙ্গেল অফ দ্য ফটোগ্রাফ লাইজ বিটুইন 10 ডিগ্রি টু 20 ডিগ্রি, 10 থেকে 20 ডিগ্রির মধ্যে এটার অ্যাঙ্গেল হবে। ফোকাল লেন্থটা 610 মিলিমিটার থেকে 915 মিলিমিটারের মধ্যে ভ্যারি করে। এই ধরনের ফটোগ্রাফকে সাধারণত আমরা ডিফেন্স পারপাসে ব্যবহার করে থাকি। ঠিক আছে, নর্মাল অ্যাঙ্গেল ফটোগ্রাফ, নর্মাল অ্যাঙ্গেল ফটোগ্রাফটা হয় 50 থেকে 75 ডিগ্রি, আগেটা ছিল 10 থেকে 20 ডিগ্রি, এর অ্যাঙ্গেলটা হয় 50 থেকে 75 ডিগ্রি, এর ফোকাল লেন্থটা কম, 210 থেকে 310 মিলিমিটার। ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফ, নেক্সট হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফ, আরও বাড়ছে, 85 থেকে 95 ডিগ্রি, 85 টু 95 ডিগ্রি এটার অ্যাঙ্গেল থাকছে, এটার ফোকাল লেন্থ হচ্ছে 153 মিলিমিটার। তাহলে এটা আমরা বুঝতে পারছি যত অ্যাঙ্গেলের পরিমাণ বাড়বে তত ফোকাল লেন্থ কিন্তু কমতে থাকবে। এটা আমাদের ব্যবহার করা আছে, নর্মাল অ্যাঙ্গেল ফটোগ্রাফটা ব্যবহার করা হয় ম্যাপিং ইন্টারপ্রিটেশনের জন্য, ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফটা ব্যবহার করা হয় নর্মাল ম্যাপিংয়ের জন্য, ম্যাপিং এরিয়াজ, একটা এরিয়াকে যদি আমরা ম্যাপ করতে চাই তার জন্য। সুপার ওয়াইড অ্যাঙ্গেল, আরও বেশি চওড়া অ্যাঙ্গেল হবে, 110 থেকে 130 ডিগ্রি হচ্ছে সুপার ওয়াইড অ্যাঙ্গেল, সেখানে ফোকাল লেন্থ হচ্ছে 88 মিটার্স, আরও কম ফোকাল লেন্থ হবে। ইট ইজ ইউজড ফর ম্যাপিং ইন দ্য লো রিলিফ এরিয়াস, লো রিলিফ এরিয়াকে ম্যাপ করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। এটা গেল আমাদের অ্যাঙ্গুলার কভারেজ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের টাইপ অফ ফিল্ম, কি ধরনের ফিল্ম ব্যবহার করা হয়েছে, ফিল্ম ইমালশন বলা হয় এখানে, EMULSION, টাইপস অফ ফিল্ম ইমালশন, কি কি ধরনের ফিল্ম ইমালশন এখানে ব্যবহার করা হয়েছে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্যানক্রোম্যাটিক, এটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেগেটিভ মেটেরিয়াল থাকে, সেইটার ওপরে ছবিটা ওঠে। তাহলে প্যানক্রোম্যাটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফকে আমরা নর্মালি ফটোগ্রামেট্রির জন্য ব্যবহার করি। ফটোগ্রামেট্রি মানে হচ্ছে ফটোর থেকে যদি আমরা তার হাইট বার করতে চাই, কোনো অবজেক্টসের কোনো ডিস্টেন্স বার করতে চাই একটা অবজেক্ট থেকে অন্য অবজেক্টের, তখন ফটোগ্রামেট্রি কথাটা বলি। আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইনফ্রারেড ফিল্ম, প্রথমটা যেটা বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্যানক্রোম্যাটিক ফিল্ম, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইনফ্রারেড ফিল্ম, এটা হচ্ছে স্পেকট্রাল রিজিয়ন 0.4 থেকে 0.9, 0.4 থেকে 0.9 মাইক্রোমিটার্সের জন্য এটা ব্যবহার করা হয়। এটা নিয়ার ইনফ্রারেড ফিল্ম একটা ব্যবহার করে, সেটার জন্য এটা হচ্ছে ইনফ্রারেড ফটোগ্রাফিটা করতে পারে। আগেরটা হচ্ছে শুধুমাত্র ভিজিবল স্পেকট্রামের মধ্যে নর্মাল ফটোগ্রাফি। আর একটা হচ্ছে ন্যাচারাল কালার, যেখানে ব্লু, গ্রিন আর রেড এই তিনটে দেওয়া থাকে, এই তিনটে ফিল্ম ব্যবহার করা হয়, যেটা আমাদের নর্মাল মানুষের চোখ যে ফিল্মটাকে ইন্টারপ্রেট করতে। কালার্ড ফটোগ্রাফটা আমরা নর্মালি ম্যাপিং অ্যান্ড ইন্টারপ্রিটেশনের জন্য ব্যবহার করে থাকি। ইনফ্রারেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ,
এবার ইনফ্রারেড যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফটা আমরা স্পেসিফিক্যালি কিসের জন্য ইউজ করি বলতে ভুলে গেলাম আমি, সেই জন্য রিপিট করছি এবার। ইনফ্রারেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফটা আমরা ব্যবহার করি হচ্ছে ডিটেক্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং ক্যামোফ্লেজ। যদি কোথাও ক্যামোফ্লেজ করা থাকে, ক্যামোফ্লেজ মানে অনেক সময় শত্রু শিবিরে ওই গাছের পাতা টাতা দিয়ে একটা ফলস কিছু বানিয়ে রাখা হয়, মনে হয় যেন ওটা ঝোপ, কিন্তু ওগুলো তো ডেড ট্রিজ। ডেড ট্রি যে রকম ক্লোরোফিলের পরিমাণটা তো প্রায় নেই, কারণ মরে গেলে গাছ তো আর সেই রেসপন্স দেবে না। তাহলে তখন ইনফ্রারেড থেকে আমরা শিখেছি যে ইনফ্রারেড ফটোগ্রাফি ভেজিটেশনটাকে ভালো করে বোঝাতে পারে, তাহলে সেই ভেজিটেশনটা তখন ধরা পড়ে যাবে সেটা আসল না নকল ভেজিটেশন। আরেকটা হচ্ছে কালার ইনফ্রারেড ফিল্ম। কালার ইনফ্রারেড ফিল্ম হচ্ছে নর্মাল আমরা কালার ফিল্ম পড়লাম, কালার ইনফ্রারেড ফিল্ম হচ্ছে রেড, গ্রিন আর নিয়ার ইনফ্রারেড রেডিয়েশনটাকে সেটা ব্যবহার করতে পারবে, ব্লু নেবে না। নর্মাল কালার ফিল্ম হচ্ছে ব্লু, গ্রিন, রেড। কালার ইনফ্রারেড হচ্ছে গ্রিন, রেড আর নিয়ার ইনফ্রারেড, মানে 0.5 থেকে 0.9 মাইক্রোমিটার্স। কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইনফ্রারেড কিন্তু 0.4 থেকে 0.9 মাইক্রোমিটার্স। তাহলে 0.5 থেকে 0.9 মাইক্রোমিটার্সের মধ্যে আমাদের কালার ইনফ্রারেড ফিল্মগুলো কাজ করে। তাহলে এইটা কখন ইউজ করে? ইউজড উইথ আ ইয়েলো ফিল্টার। একটা ইয়েলো ফিল্টার লাগিয়ে দেয়, ইয়েলো ফিল্টার যদি লাগিয়ে দিই তাহলে ব্লু লাইট এটাকে অ্যাবজর্ব করে নেবে। ব্লু লাইট অ্যাবজর্ব হয়ে গেলেই আমাদের শার্প ইমেজ তৈরি করবে। ব্লু দিয়ে অনেক ক্যামোফ্লেজিং করা যায়, ঠিক আছে, সেই কারণে ব্লু লাইটটাকে অ্যাভয়েড করা হয়। তো যেটুকু ব্লু আছে সেটা ইয়েলো ফিল্টার দিয়ে আমরা ছেঁকে নিই। কালার ইনফ্রারেড যে ফিল্ম, কালার ইনফ্রারেড ফিল্মকে আমরা ওই জন্য ফলস কালার ফিল্ম বলি। এই যে আমরা স্যাটেলাইট ইমেজে ফলস কালার ইমেজ পড়েছি, সেই ফলস কালার ফিল্মটা এখানে ইউজ হয়। ইনফ্রারেড কালার ফটোগ্রাফ আমরা কিসের জন্য ব্যবহার করতে পারি? ইট ক্যান বি ইউজড ফর ডিটেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ক্রপ ডিজিজ। শস্যের যে যদি কোনো রোগ হয়, ক্রপসের যদি কোনো ডিজিজ হয় তাহলে সেটা ডিটেক্ট করতে পারবে। সয়েলের যদি অ্যানালিসিস করতে হয় তাহলে সেই সয়েল অ্যানালিসিসটা করতে পারবে। ওয়াটার পলিউশন যদি হয় কিছু, সেটাও খানিক ডিটেক্ট করতে পারবে। তাহলে এইটা হলো আমাদের টাইপস অফ ফিল্ম ইমালশন। তাহলে আমাদের এরিয়াল ফটোগ্রাফকে যদি আমরা শ্রেণীবিভাগ করি ইন জেনারেল, তাহলে আমাদের তিনটে ভিত্তি। প্রথম ভিত্তি হচ্ছে অন দ্য বেসিস অফ ক্যামেরা ওরিয়েন্টেশন, যেটার আন্ডারে আমরা দুটো প্রধান ভাগ পাই, একটা হচ্ছে ভার্টিক্যাল ফটোগ্রাফ, একটা হচ্ছে অবলিক ফটোগ্রাফ, মানে লম্ব একটা চিত্র, একটা হচ্ছে তির্যক চিত্র। এবং অবলিকটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা লো অবলিক, একটা হাই অবলিক। সেকেন্ড যে ভিত্তি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার কভারেজ। কতটা কভারেজ করছে সেটা ডিপেন্ড করে সেটার ফোকাল লেন্থের ওপরে। তো সেটার ওপর ভিত্তি করে আমরা চারটে পাচ্ছি: ন্যারো অ্যাঙ্গেল, নর্মাল অ্যাঙ্গেল, ওয়াইড অ্যাঙ্গেল আর সুপার ওয়াইড অ্যাঙ্গেল। যত আমাদের অ্যাঙ্গেল কম, ফোকাল লেন্থ বেশি হবে, যত অ্যাঙ্গেল বাড়বে ফোকাল লেন্থ কিন্তু কমতে থাকবে। লাস্ট যে ভাগটা সেটা হচ্ছে ফিল্ম ইমালশনের উপর, কি ধরনের আমরা ফিল্ম ব্যবহার করেছি সেটার উপর। ফার্স্ট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ তৈরি করে, যেটা আমরা হিউম্যান আই দিয়ে ইন্টারপ্রেট করতে পারবো নর্মালি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইনফ্রারেড ফিল্ম, যেটা 0.4 থেকে 0.9 মাইক্রোমিটার পর্যন্ত এর রেজলিউশনটা সে স্পেকট্রাল রেজলিউশনটাকে সে ক্যাপচার করতে পারে। ন্যাচারাল কালার হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটে ফিল্ম ব্যবহার করা হয়। কালার ইনফ্রারেড হচ্ছে গ্রিন, রেড আর নিয়ার ইনফ্রারেড, এই তিনটে ফিল্মস ইউজ করে ফটোগ্রাফি করে। তো এই হচ্ছে আমাদের এরিয়াল ফটোগ্রাফস। তো আজকে ডিসকাশনটা আমরা আপাতত এখানেই শেষ করব।